ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এইচএসসি জুওলজির চ্যাপ্টার 6 এর পড়া শুরু করতে যাচ্ছি। তো চ্যাপ্টারটার নাম তোমরা জানো যে ওয়াস্ট অ্যান্ড এক্সক্রিশন বা বর্জ্য নিষ্কাশন। তো আজকের লেকচারে আমরা মেইনলি রেচনতন্ত্র কি এবং রেচনতন্ত্রের উদ্দেশ্য কি এবং এই রেচনতন্ত্রের গঠন অর্থাৎ বৃক্কের গঠন নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ তৈজুল ইসলাম ইমন, এমবিবিএস থার্ড ইয়ার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। আর আমাকে সহযোগিতা করেছেন ফারিয়া তাহসিন সাবা। সো চলো আমরা পড়ায় ফিরে যাই। সো আমি প্রথমে একটা বেসিক দাঁড় করাতে যাব যে কেন রেচনতন্ত্রটা প্রয়োজন বা রেচনতন্ত্রের জাস্ট একটা ইনিশিয়াল পরিচিতি দিব। সেটার জন্য আমাদেরকে খুব একটা বেসিক জানতে হবে, সেটা হচ্ছে আমাদের খাদ্যের প্রধান উপাদানগুলো কি। সো আমাদের খাদ্যের প্রধান তিনটা উপাদান আছে, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, আরেকটা হচ্ছে প্রোটিন এবং আরেকটা হচ্ছে লিপিড। সো এদের জাস্ট স্ট্রাকচারগুলো একটু দেখবো আমরা। সো কার্বোহাইড্রেটের যদি আমরা স্ট্রাকচার দেখি তখন আমরা মেনলি যেই কার্বোহাইড্রেটটা খাই সেটা হচ্ছে স্টার্চ। সো সেই স্টার্চ হচ্ছে গ্লুকোজের পলিমার। সো আমরা যদি গ্লুকোজের স্ট্রাকচারটা দেখি তাহলে গ্লুকোজের স্ট্রাকচারটা হবে ঠিক এরকম। তো এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করো যে গ্লুকোজের স্ট্রাকচারের মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন আছে। খেয়াল করো যে গ্লুকোজের স্ট্রাকচারের মধ্যে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, সব জায়গায় কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। দ্যাট মিনস আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি যে আমরা যে সমস্ত খাবার খাই সেই সমস্ত খাবারের একটা উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট এবং সেই কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটা যৌগ। তারপরে আমাদের খাদ্যের আরেকটা উপাদান হলো লিপিড। সো লিপিড হচ্ছে দুইটা মলিকিউলসের তৈরি একটা নতুন মলিকিউলস, অর্থাৎ গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড যদি একসাথে হয় তখন আমরা যেই নতুন সাবস্টেন্সটা পাই সেটাকে বলা হয় লিপিড। অ্যাকচুয়ালি এই জায়গায় গ্লিসারল না হয়ে এনি টাইপ অফ অ্যালকোহলও তুমি দিতে পারো, যে এনি টাইপ অফ অ্যালকোহল। সো অ্যালকোহল আর যদি ফ্যাটি অ্যাসিড একসাথে হয়, তো অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড একসাথে হলে তখন যেই নতুন যে আমরা যৌগটা পাবো সেটাকে বলা হয় হচ্ছে কি ভাইয়া, সেটাকে বলা হচ্ছে লিপিড, তাই না? সো এখানে দেখো আমরা একটা অ্যালকোহলের উদাহরণ দিলাম, সেটা হচ্ছে গ্লিসারল। তোমরা জানো যে গ্লিসারলের 3টা কার্বন থাকে, 1 2 3, এবং 3টা কার্বনে মানে গ্লিসারল হচ্ছে একটা ট্রাইঅল, তার মানে তার এইখানে 3টা OH বা হাইড্রোক্সিল গ্রুপ থাকে। সো দেখো এখানে কার্বনের মধ্যে তিনটা কার্বনের মধ্যে OH গ্রুপ সংযুক্ত আছে, এদিকে একটা OH গ্রুপ, এদিকে একটা OH গ্রুপ, এদিকে একটা OH গ্রুপ, এবং এখানে বাকি হাতগুলো জাস্ট আমরা হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিলাম। আর ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এনি টাইপ অফ কার্বক্সিলিক অ্যাসিড ইজ কল্ড ফ্যাটি অ্যাসিড। সো এখানে দেখো যে CH3 বলেছে এটা একটা নর্মাল একটা ফ্যাটি অ্যাসিড আমরা ধরতে পারি, জাস্ট একটা বোঝানোর সুবিধার্থে। সো কি হবে এইখানের, খেয়াল করো গ্লিসারলের OH গ্রুপ আর এই যে গ্লিসারলের OH গ্রুপ আর এই যে ফ্যাটি অ্যাসিডের H গ্রুপ মানে হাইড্রোজেন, এই দুইটা একসাথে হবে এবং তারা পানি হিসেবে রিলিজ হয়ে যাবে। এবং এই যে মাঝখানে তখন দেখা যাবে যে এইখানে একটা হাত খালি থাকবে এবং এখানে একটা হাইড্রোজেনের হাত খালি থাকবে, সেইগুলোর মাধ্যমে গ্লিসারল এবং এইখানে যে ফ্যাটি অ্যাসিড আছে সেটা কানেক্টেড হবে। সো এইভাবে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড যখন কানেক্টেড হবে তখন সেটাকে বলা হবে হচ্ছে মনোগ্লিসারাইড। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যদিও এটা বোটানি চ্যাপ্টার 3 এর পড়া, বাট এই জায়গা থেকে মেডিকেল এডমিশনে খুব কনফিউজিং একটা কোয়েশ্চেন আসে, আমি জাস্ট ওই জিনিসটা ধরায় দিব। একটা জিনিস খেয়াল করো যে এইখানের পুরো স্ট্রাকচারটা হচ্ছে গ্লিসারল, এইখানে একটা ফ্যাটি অ্যাসিড কানেক্টেড হয়েছে। সো যখন একটা ফ্যাটি অ্যাসিড কানেক্টেড হয়েছে তখন সেটাকে বলা হচ্ছে মনোগ্লিসারাইড। এখানে যদি ধরো এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা সরে গেল, এখানে এই হাইড্রোজেন সরে গিয়ে এখানে আরেকটা ফ্যাটি অ্যাসিড আসলো, তো আরেকটা ফ্যাটি অ্যাসিড আসলে তখন এই পুরো স্ট্রাকচারটাকে বলা হবে ডাইগ্লিসারাইড। খেয়াল করো পুরো স্ট্রাকচারটাকে কি বলা হবে, ডাইগ্লিসারাইড। আর এখানের যদি 3 নম্বর যে কার্বন আছে সেই 3 নম্বর কার্বনের এইখানে যদি হাইড্রোজেনটা যদি সরে যায়, হাইড্রোজেন সরে গিয়ে যদি এইখানে আরেকটা ফ্যাটি অ্যাসিড আসে, তো তখন সেই ফুল স্ট্রাকচারটাকে বলা হবে হচ্ছে ট্রাইগ্লিসারাইড। সেই ফুল স্ট্রাকচারটাকে কি বলা হবে, ট্রাইগ্লিসারাইড। সো এখানে যে লক্ষণীয় যে বিষয়, সেই বিষয় হচ্ছে মেডিকেল এডমিশনে 2015 সালে মনে হয় এই কোশ্চেনটা আসছিল যে একটি ট্রাইগ্লিসারাইডে কয়টি গ্লিসারল থাকে। তো স্টুডেন্টরা জাস্ট মুখস্থ করে গেছে এবং তাদের মধ্যে এই জিনিসটা এতটা কনফিউজড করছে যে তারা মনে করছে যে ট্রাই মানে হচ্ছে 3 এবং গ্লিসারাইড মানে হচ্ছে গ্লিসারল। সো ট্রাইগ্লিসারাইড মানে হচ্ছে যেখানে 3টা গ্লিসারল থাকে, বাট এই কনসেপশনটা অ্যাকচুয়ালি ভুল একটা কনসেপশন। তুমি এই স্ট্রাকচারটা খেয়াল করো, যখন তুমি ট্রাইগ্লিসারাইড বলতেছো সেখানে ট্রাই সংখ্যাটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সংখ্যা, নট গ্লিসারলের সংখ্যা। গ্লিসারল একটাই আছে, খেয়াল করো এই পুরাটা একটা গ্লিসারল। সেই গ্লিসারলের সাথে যখন একটা ফ্যাটি অ্যাসিড আসছে
তখন সেখানে বলা হচ্ছে মনোগ্লিসারাইড। সেই গ্লিসারলের সাথে যখন দুইটা ফ্যাটি অ্যাসিড আসছে তখন সেটাকে বলা হচ্ছে ডাইগ্লিসারাইড। সেই গ্লিসারলের সাথে যখন তিনটা ফ্যাটি অ্যাসিড আসছে তখন সেটাকে বলা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। দ্যাট মিনস এইখানে মোনো, ডাই এবং ট্রাই সেইগুলা অ্যাকচুয়ালি গ্লিসারাইডকে নির্দেশ করে না বা গ্লিসারলকে নির্দেশ করে না, সেটা নির্দেশ করে ফ্যাটি অ্যাসিডকে। ক্লিয়ার? সো এখন তাহলে এই জিনিসটা একটু তোমরা মাথায় রাখবা। তাহলে দেখো একটি গ্লিসারলে তিনটি ফ্যাটি অ্যাসিড থাকলে সেটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। আচ্ছা, তারপরে দেখো প্রোটিন। তো তোমরা যেই জিনিসটা একটু খেয়াল করার লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে দেখো এখানে লিপিডের স্ট্রাকচারও কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। লিপিডের স্ট্রাকচারও কি দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। খেয়াল করো যে এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। দ্যাট মিনস কার্বোহাইড্রেট এবং লিপিড ইন্টারচেঞ্জেবল। তুমি কার্বোহাইড্রেট থেকে লিপিড তৈরি করতে পারবা, লিপিড থেকে কার্বোহাইড্রেট তৈরি করতে পারবা, বিকজ বেসিক তাদের কাঁচামাল হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটার ক্ষেত্রেই। বাট প্রোটিনের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট। একটা জিনিস খেয়াল করো, প্রোটিন হচ্ছে এমিনো অ্যাসিডের পলিমার। সো এমিনো অ্যাসিডের দিকে যদি আমরা যাই, এমিনো অ্যাসিড হচ্ছে এমিন গ্রুপ এবং কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যদি একটা যৌগের মধ্যে থাকে। সো এখানে খেয়াল করো এটা হচ্ছে একটা এমিনো অ্যাসিডের এটা হচ্ছে জাস্ট একটা এমিন। এখানে যদি আমরা কি করি, ওকে আমি একটা এমিনো অ্যাসিড লিখে নিই। ধরো এটা হচ্ছে CH3, দেন এটা হচ্ছে CH, এখানে হচ্ছে NH2, দেন এইখানে হচ্ছে COOH। সো এটা হচ্ছে একটা এমিনো অ্যাসিড, কজ এইখানে হচ্ছে এমিনো গ্রুপ আছে তোমার, এখানে হচ্ছে এমিনো গ্রুপ আছে, আর এইখানে হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে। সো সেটাকে বলা হচ্ছে এমিনো অ্যাসিড। ক্লিয়ার? সো এই জায়গাটাতেই বেসিক ফর্মটা তৈরি হয়েছে। এই জায়গাটাতে মেইন ডিফারেন্সটা কার্বোহাইড্রেট এবং মানে লিপিড থেকে প্রোটিনের ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটাতে, যে এইখানেও কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, বাট এইখানে একটা এক্সট্রা মলিকিউলস আছে, এক্সট্রা অ্যাটম আছে, যে এক্সট্রা অ্যাটমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই নাইট্রোজেন। সো এই যে এতক্ষণ আমি জিনিসটা কেন পড়াইলাম সেটার কারণ হচ্ছে দেখো আমাদের বডি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনকে জমা রাখতে পারে এবং এটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে, বাট আমাদের বডি এই নাইট্রোজেনটাকে সহ্য করতে পারে না। এই জায়গাটাতেই রেচনতন্ত্রের বেসিকটা লুকায় আছে বা বেসিকটা নিহিত আছে, যে এই যে নাইট্রোজেনটা যদি আমাদের দেহে বেশি হয়ে যায় তখন সেই নাইট্রোজেনটাকে দেহের থেকে বের করে দেওয়াটা জরুরি। তোমার দেহে যদি গ্লুকোজ বেশি হয়, ধরো তোমার দেহে গ্লুকোজ বেশি হয়ে গেল, তখন তোমার দেহে গ্লুকোজ বেশি হয়ে গেলে সেটা গ্লাইকোজেন হিসেবে জমা থাকবে। কোন জায়গায় গ্লাইকোজেন হিসেবে জমা থাকবে? মাসলে বা তোমার লিভারে যকৃতে গ্লাইকোজেন হিসেবে জমা থাকবে, বা বিভিন্ন মাসলে সেটা গ্লাইকোজেন হিসেবে জমা থাকবে, বাট ইভেন তোমার বডিতে যদি লিপিড বেশি হয়, লিপিড মানে কি? ফ্যাট, তাই না? ফ্যাট বেশি হয় তার মানে তোমার বডিতে কি জমবে? চর্বি জমতে থাকবে। মানে তোমার বডিতে এই জিনিসগুলা, এই সাবস্টেন্সগুলা, কোর, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি সাবস্টেন্সগুলা সংরক্ষণের একটা ওয়ে আছে। এগুলাকে ইমিডিয়েটলি বের করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এগুলা ইচ্ছা করলে তুমি জমা করে রাখতে পারতেছো, অ্যান্ড যখন তোমার দরকার পড়তেছে তখন তুমি সেগুলাকে ইউজ করতে পারতেছো। তোমার যখন খাবারের অভাব পড়তেছে তখন তুমি এখান থেকে গ্লাইকোজেন আস্তে আস্তে ভাঙতেছে, চর্বি আস্তে আস্তে ভাঙতেছে, সেগুলো গ্লুকোজে কনভার্ট হচ্ছে, অ্যান্ড গ্লুকোজে কনভার্ট হয়ে আলটিমেটলি সেটা আমাদের শ্বসনে প্রবেশ করতেছে, অর্থাৎ শ্বসনে আমাদের গ্লুকোজ লাগে আর অক্সিজেন লাগে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি অ্যান্ড কি প্রোডাকশন হয়? এটিপি প্রোডাকশন হয়। ক্লিয়ার? সো এই জায়গাটাতে খেয়াল করো, দ্যাট মিনস কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনকে সংরক্ষণ করার ওয়ে আছে আমাদের বডিতে, অ্যান্ড সেইগুলোকে আমি ফার্দার ইউটিলাইজ করতে পারবো। বাট প্রবলেম ইজ দ্যাট আমাদের বডি এই নাইট্রোজেনটাকে সহ্য করতে পারে না, এবং এই নাইট্রোজেনটাকে সংরক্ষণ করে রাখার মতো কোনো সিস্টেম আমাদের বডিতে ডেভেলপ করে নাই। নাইট্রোজেন কি বললাম? নাইট্রোজেনটাকে সংরক্ষণ করার মতো কোনো সিস্টেম আমাদের বডিতে ডেভেলপ করে নাই। দ্যাট মিনস ইমিডিয়েটলি তোমার বডিতে যদি নাইট্রোজেন বেড়ে যায়, মেইন কথা হচ্ছে তোমার বডিতে যদি এমিনো অ্যাসিড বেড়ে যায়, তুমি যদি এমিনো অ্যাসিড জাতীয় খাবার খাও, ধরো তুমি প্রোটিন জাতীয় খাবার খাচ্ছ, সো প্রোটিন জাতীয় খাবার খাচ্ছ মানে তোমার এমিনো অ্যাসিড বাড়তেছে, সো এমিনো অ্যাসিড বাড়া মানে সেখানে নাইট্রোজেনটা বাড়া। সো যখন তোমার বডিতে এই নাইট্রোজেনটা বাড়তেছে তখন ইউ হ্যাভ টু, মানে কি বলবো, তোমাকে অবশ্যই এই নাইট্রোজেনটাকে সাথে সাথে তোমার বডি থেকে বের করে দিতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই এই নাইট্রোজেনটাকে বডি থেকে বের করে দেওয়ার যেই একটা সিস্টেম ডেভেলপ করছে, সেই সিস্টেমটাই হচ্ছে আমাদের রেচনতন্ত্র। দেখবা যে রেচনতন্ত্রের ডেফিনেশনের মধ্যে আছে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে বের করে দেওয়ার জন্য যেই তন্ত্র ডেভেলপ করছে সেটাকে বলা হয় রেচনতন্ত্র। রেচনের ডেফিনেশন কি? রেচনের ডেফিনেশন হচ্ছে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো, মানে বর্জ্য পদার্থগুলোকে বের করে দেওয়ার প্রক্রিয়া কি বলা হয়? রেচন। বুঝা গেছে ব্যাপারটা?
দ্যাট মিনস আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এখন খেয়াল করো, তাহলে আমরা দেখবো যে এগুলো কিভাবে ইউটিলাইজ হয়। তো দেখো অ্যামিনো অ্যাসিড থেকে পাবো প্রোটিন, অতিরিক্ত NH2 মানে অ্যাকচুয়ালি নাইট্রোজেন জনিত যে গ্রুপটা আছে সেটা আমাদের দেহ সংরক্ষণ করতে পারে না, এটি তাড়াতাড়ি রিলিজ করতে হয়। সো অ্যামিনো গ্রুপকে রিমুভ করা রেচনতন্ত্রের কাজ। সো এটা ইনিশিয়ালি আবিষ্কৃত হয়েছিল যে রেচনতন্ত্র শুধুমাত্র নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে আউট করে, বাট পরবর্তীতে আবিষ্কার হলো যে না, সেটা আমাদের বডিতে পানি, দেন অম্ল ক্ষারের সাম্যাবস্থা ইত্যাদি রক্ষায় ভূমিকা পালন করে, যেটা নিয়ে আমরা সামনের স্লাইডগুলোতে ডিটেলস আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখবো যে এই যে যখন আমরা একটা প্রোটিন খাচ্ছি তখন সেটা কি হচ্ছে আমাদের বডিতে। আমরা যখন একটা প্রোটিন খাচ্ছি নর্মালি সেই প্রোটিনটা অ্যামিনো অ্যাসিডে ভাঙতেছে, অ্যান্ড অ্যামিনো অ্যাসিডে যখন ভাঙে তখন এই অ্যামিনো অ্যাসিডে ভাঙার পরে এই অ্যামিনো অ্যাসিডটা ফার্দার ভাঙে। কীরকম, ধরো একটা অ্যামিনো অ্যাসিডকে যদি আমরা দেখাই CH3, দেন ধরো যে C, দেন O, দেন C, দেন এটা হচ্ছে H, দেন এখানে হচ্ছে ধরো যে NH2, দেন এটা হচ্ছে ধরো যে COOH। এটা একটা ওয়ান টাইপ অফ অ্যামিনো অ্যাসিড। এখন এই অ্যামিনো অ্যাসিডটাতে খেয়াল করো যে ইনিশিয়ালি কি হবে, এখান থেকে অ্যামিন গ্রুপটা সরে যাবে। এখান থেকে কোন গ্রুপটা সরে যাবে? অ্যামিন গ্রুপটা। দেখো এখান থেকে এই অ্যামিন গ্রুপটা সরে যাবে। তাহলে এখান থেকে এই যে ইনিশিয়ালি প্রোটিন যখন আমাদের বডিতে গেল, প্রোটিন ভেঙে হইলো অ্যামিনো অ্যাসিড, প্রোটিন ভেঙে কি হইলো? প্রোটিন ভেঙে হইলো অ্যামিনো অ্যাসিড। দেন সেই অ্যামিনো অ্যাসিড থেকে NH2 গ্রুপটা মাইনাস হয়ে গেল। এই যে অ্যামিনো অ্যাসিড থেকে NH2 গ্রুপটা মাইনাস হয়ে যাওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় ডিঅ্যামাইনেশন। ডিঅ্যামাইনেশন মানে কি? ডি মানে হচ্ছে বাদ যাওয়া, অ্যামাইনেশন মানে অ্যামিনো গ্রুপ বাদ যাওয়া। সো ডিঅ্যামাইনেশন মানে হচ্ছে কি, সেইখান থেকে অ্যামিনো গ্রুপটা বাদ যাওয়া। তো অ্যামিনো গ্রুপটা যখন বাদ যাবে তখন দেখো তাহলে কি কি থাকতেছে। তুমি একটা অ্যামিনো অ্যাসিডকে ভাঙার পরে তুমি এই যে এখন যেই অ্যাসিডটা পাচ্ছ সেই অ্যাসিডটা হচ্ছে একটা কিটো অ্যাসিড, কারণ দেখো এখানে হচ্ছে COOH একটা অ্যাসিড গ্রুপ আছে এবং এখানে হচ্ছে একটা কিটোন গ্রুপ আছে। সো এটাকে বলা হবে হচ্ছে কিটো অ্যাসিড। সো নর্মালি আমরা যখন অ্যামিনো অ্যাসিডকে ভাঙবো তখন আমরা পাবো হচ্ছে তোমার কিটো অ্যাসিড প্লাস অ্যামিন গ্রুপ। সো এখন তুমি যদি এই NH2টাকে সরায় দিতে পারো তাহলে তোমার হাতে যেই উপাদানগুলো থাকলো সেই উপাদানগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, অ্যান্ড নর্মালি ইউ ক্যান প্রডিউস গ্লুকোজ ফ্রম দিস কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। অ্যান্ড এই প্রসেসটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। আমাদের বডিতে যখন গ্লুকোজের খুব বেশি শর্ট পড়ে, ইন কেস অফ গ্লুকোজের শর্ট পড়লে কি হবে? প্রথমে গ্লাইকোজেন ভাঙবে, গ্লাইকোজেন ভেঙে সেইখান থেকে গ্লুকোজ প্রোডাকশন হবে এবং আমাদের ব্লাডে সেই গ্লুকোজটা আসবে এবং সেটা ইউটিলাইজড হবে। সো গ্লাইকোজেনও যদি শেষ হয়ে যায়, তারপরে যদি তোমার বডিতে গ্লুকোজ সাপ্লাই বন্ধ থাকে, তখন আমার বডিতে যেই প্রক্রিয়াটা ঘটবে সেই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। হোয়াট ডাজ ইট মিন গ্লুকোনিওজেনেসিস? গ্লুকো মিন্স গ্লুকোজ, গ্লুকো মিন্স কি? গ্লুকোজ, নিও মিন্স নিউ, অ্যান্ড জেনেসিস মিন্স হচ্ছে টু জেনারেট। দ্যাট মিন্স একটা নিউ সাবস্টেন্স থেকে গ্লুকোজকে জেনারেট করা। ব্যাপারটা বোঝার ট্রাই করো। আমরা নর্মালি গ্লুকোজকে প্রোডাকশন করতে পারি স্টার্চ থেকে, গ্লাইকোজেন থেকে। আমরা স্টার্চ থেকে কি পাই? গ্লুকোজ পাই। স্টার্চ থেকে কি পাই? গ্লুকোজ পাই। অ্যান্ড স্টার্চের স্ট্রাকচার গিয়ে দেখো, স্টার্চের স্ট্রাকচার হচ্ছে এটা হচ্ছে একটা গ্লুকোজের পলিমার। জাস্ট অনেক অনেক গ্লুকোজ একসাথে সংযুক্ত হয়ে তোমার হচ্ছে একটা স্টার্চ ফর্ম করছে। ক্লিয়ার? দ্যাট মিনস ইভেন গ্লাইকোজেনও হচ্ছে কি গ্লুকোজের ওয়ান টাইপ অফ পলিমার। সো এখানে কি করতেছে, এই স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে গ্লুকোজ থেকে এবং এগুলোকে ভাঙলে আমরা গ্লুকোজ পাবো। দ্যাট ইজ নর্মাল। অর্থাৎ এখানে আমরা গ্লুকোজ প্রডিউস করতেছি গ্লুকোজ দ্বারা তৈরি কোনো একটা সাবস্টেন্স থেকে। বাট যখন আমরা প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপটাকে সরায় দিয়ে বাকি কার্বন স্কেলিটনটা দিয়ে কোনো গ্লুকোজ তৈরি করব, সেটা বোঝাচ্ছে এই প্রোটিনের ভিতরে গ্লুকোজ ইনিশিয়ালি ছিল না। এটা একটা নন কার্বোহাইড্রেট সোর্স। দ্যাট ইজ নট কার্বোহাইড্রেট, এটা একটা নন কার্বোহাইড্রেট সোর্স। সো নন কার্বোহাইড্রেট সোর্স থেকে আমরা নতুনভাবে গ্লুকোজ তৈরি করতে পারতেছি, মানে নতুন একটা সাবস্টেন্স থেকে আমরা গ্লুকোজ তৈরি করতে পারতেছি যেই সাবস্টেন্সটার ভিতরে আগে কখনোই গ্লুকোজ ছিল না, সেই সাবস্টেন্সটা থেকে আমরা গ্লুকোজ তৈরি করতে পারতেছি। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড গ্লুকোনিওজেনেসিস। ক্লিয়ার? দ্যাট ইজ কল্ড গ্লুকোনিওজেনেসিস। সো আমাদের অ্যামাইনো অ্যাসিডগুলো তখন গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় প্রবেশ করে এবং সেইখান থেকে গ্লুকোজ প্রোডাকশন হয়। দেন গ্লুকোজ প্রোডাকশন হওয়ার পরে কি হয়? এই আচ্ছা দেখো তাহলে ডেফিনেশনটা দেখো, নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স থেকে নতুন গ্লুকোজ প্রোডাকশনই হলো গ্লুকোনিওজেনেসিস। সো এইখান থেকে তাহলে তোমার এইখান থেকে NH2 গ্রুপটাকে সরায় দেওয়া হলো, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি করা হলো গ্লুকোজ এবং সেটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। ক্লিয়ার?
আচ্ছা, কারণ এটি নন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেটে পরিণত করা হয়। আচ্ছা, তারপরে দেখো এখানে অ্যামাইনো অ্যাসিডটাকে তাহলে ডি অ্যামাইনেশন যখন করা হলো তখন আমরা দুইটা সাবস্টেন্স পেলাম, একটা হচ্ছে কিটো অ্যাসিড আর একটা হচ্ছে NH2। সো আমরা দেখতে পারতেছিলাম যে এই কিটো অ্যাসিডটা দিয়ে আমরা কি করতে পারতেছি, এই কিটো অ্যাসিডটা দিয়ে আমরা গ্লুকোজ বানাইতে পারতেছি। যেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে, যে প্রসেসটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, যে প্রসেসটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। আর কখনো কখনো এই কিটো অ্যাসিড কি করে আমাদের লিভারে চলে যায় বা লিভারে চলে যায় বা অন্যান্য সেলে চলে যায়, এবং সেই কিটো অ্যাসিডের সাথে সেই কিটো অ্যাসিডের স্ট্রাকচারটা সামহাউ চেঞ্জ হয়, অর্থাৎ একটা চেঞ্জড আমরা একটা কিটো অ্যাসিড পাই, কিটো অ্যাসিড। এই চেঞ্জড কিটো অ্যাসিডের সাথে আবার অ্যামিন গ্রুপ সংযুক্ত হয় অ্যান্ড একটা নিউ প্রোটিন প্রোডাকশন হয়, যেই প্রোটিনটা হয়তো আমাদের স্ট্রাকচারাল প্রোটিন আমাদের বডির, বা এনি টাইপ অফ ফাংশনাল প্রোটিন। খেয়াল করো, আমাদের বডি পুরাটাই হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা তৈরি। সো এই যে আমাদের বডি, খেয়াল করো, প্রোটিন দ্বারা যে তৈরি, সেই প্রোটিনটা মানে আমাদের মাংস যা আছে সবটাই প্রোটিন দ্বারা তৈরি। তুমি যখন তোমাকে যদি বলি যে প্রোটিনের সোর্স কি, তাহলে তুমি বলবো ভাই মাছ, মাংস, সেগুলো হচ্ছে প্রোটিনের একটা মানে উল্লেখযোগ্য সোর্স। তাহলে মানুষও তো মাংস দ্বারা গঠিত, তাই না? মানে গরু ছাগলের মতোই যদি তুমি বডি স্ট্রাকচার দেখো, তাই না? সো সেইখানেও তাহলে আমাদের ফুল স্ট্রাকচারটা হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। তো এই যে এইখানের যে প্রোটিনগুলা, স্ট্রাকচারাল প্রোটিনগুলা, সেগুলো কিভাবে প্রডিউস হচ্ছে আমরা যখন একটা খাবার খাচ্ছি তখন ইনিশিয়ালি যে প্রোটিনটা যাচ্ছে আমাদের বডিতে, সেইটার ডিঅ্যামাইনেশন ঘটতেছে, কিটো অ্যাসিড আসতেছে। সেই কিটো অ্যাসিডটা আমাদের বডির প্রোটিন উৎপাদনের জন্য যেই কিটো অ্যাসিড দরকার, সেই কিটো অ্যাসিডে চেঞ্জ হচ্ছে, তার সাথে নতুন একটা অ্যামাইনো গ্রুপ লাগতেছে এবং একটা নিউ প্রোটিন আমরা পাচ্ছি, অর্থাৎ স্ট্রাকচারাল প্রোটিন পাচ্ছি। দ্যাট মিনস আমরা যে সমস্ত খাবার খাচ্ছি সেইগুলাই আমাদের স্ট্রাকচার তৈরি করতেছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এইখানের যে অ্যামিন গ্রুপটা আছে, সেই অ্যামিন গ্রুপটা কি করে? সব অ্যামিন গ্রুপ আর স্ট্রাকচারাল প্রোটিনে কাজে লাগে না। যে সমস্ত অ্যামিন গ্রুপ বাড়তি থাকে সেটাকে সংরক্ষিত করে রাখার কোনো ওয়ে নাই। সেই অ্যামিন গ্রুপটা কি করে ভাইয়া? সেই অ্যামিন গ্রুপটা হচ্ছে আমাদের লিভারে চলে যায় বা যকৃতে চলে যায়। সেই অ্যামিন গ্রুপ একটা হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়ে একটা অ্যামোনিয়া তৈরি করে। বাট দিস অ্যামোনিয়া ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স ফর আওয়ার বডি। যে এই অ্যামোনিয়া যদি এখন আমাদের রক্তে চলে যায় তখন সেটা খুব ডেঞ্জারাসলি আমাদের পুরা সিস্টেমটাকে ধরো যে ফল ডাউন করায় ফেলবে। সো দ্যাটস ওয়াই এই অ্যামোনিয়াটাকে আমাদের বডি থেকে রিলিজ করতে হবে বা রিমুভ করতে হবে। এখন এই অ্যামোনিয়াটাকে যে রিমুভ করা, সেই অ্যামোনিয়াটা রিমুভ হয়, সেই নাইট্রোজেনটা রিমুভ হয় হচ্ছে আমাদের মূত্রের মাধ্যমে, এবং এইখানে মূত্র যেখান থেকে তৈরি হইতেছে সেটা হচ্ছে আমাদের কিডনিতে। দ্যাট মিনস সামহাউ আমাদের লিভার থেকে বা যকৃতে যেই অ্যামোনিয়াটা এখন আছে, যকৃতে যেই অ্যামোনিয়া আছে, সেই অ্যামোনিয়াটাকে রক্তের মাধ্যমে আমাদের কিডনিতে পৌঁছাইতে হবে এবং সেইখান দিয়ে আলটিমেটলি বাইরে চলে আসবে। বাট এই যে রক্তের মাধ্যমে যে কিডনিতে চলে আসবে, লিভার যদি রক্তে এই অ্যামোনিয়াটাকে ছাড়ে তখন দেখা যাবে যে সে রক্তের বিভিন্ন সাবস্টেন্সের সাথে বিক্রিয়া করে রক্তটাকে নষ্ট করে দেবে। সো দ্যাটস ওয়াই এদিকে একটা সাইকেল চলে, যে সাইকেলটাকে বলা হয় অর্নিথিন সাইকেল। কিরকম? এই অ্যামোনিয়া কি করে, লিভারের ভিতরে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, এবং এইখানের এই অ্যামোনিয়া কি করে, দুই অণু অ্যামোনিয়া এই কার্বন ডাইঅক্সাইডের সাথে সংযুক্ত হয়ে তারা হচ্ছে NH2CO, অর্থাৎ এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, যে স্ট্রাকচারটাকে বলা হয় ইউরিয়া। অর্থাৎ ইউরিয়া ফর্ম করলো। তাহলে কি হলো? এখানে যে অ্যামোনিয়াটা ছিল সেই অ্যামোনিয়াটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সেটা হচ্ছে ইউরিয়া প্রোডাকশন করলো। অ্যান্ড এই ইউরিয়াটা হচ্ছে একটা মানে নন ডেঞ্জারাস সাবস্টেন্স, মানে যেটা যদি আমরা রক্তে দেই তখন রক্তের কোনো উপাদানের সাথে সেটা বিক্রিয়া করবে না এবং রক্তকে নষ্ট করবে না। অর্থাৎ আমরা অ্যামোনিয়া গ্রুপটাকে রিমুভ করতেছি, বাট একটু ট্রিকি ওয়েতে রিমুভ করতেছি। আমরা সেই অ্যামোনিয়া গ্রুপটাকে মানে প্যাকেট করে রিমুভ করতেছি। সেই প্যাকেটটা কি? ইউরিয়া। এবং এইখানে ইউরিয়া তৈরি করার মাধ্যমে কিন্তু আমরা দুইটা বর্জ্য পদার্থ নিষ্কাশন করতে পারতেছি, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং আর একটা হচ্ছে অ্যামোনিয়া। আমরা নর্মালি জানতাম যে কার্বন ডাইঅক্সাইড আমাদের ফুসফুসের মাধ্যমে মানে দেহ থেকে বের হয়ে যায়, সেটা হচ্ছে মেজর সোর্স। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগ অংশ ফুসফুসের মাধ্যমে বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডের কিছু পোর্শন কিন্তু আমাদের মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। সেটা কিভাবে? দেখো এখানে কার্বন ডাইঅক্সাইডের কিছুটা পোর্শন ঢুকে গেছে হচ্ছে ইউরিয়াতে, এখানে CO গ্রুপটা দেখা যাচ্ছে, অর্থাৎ কার্বন অক্সিজেন এখানে ঢুকে গেছে। ক্লিয়ার? তাহলে এই সাইকেলটাকে বলা হয় অর্নিথিন সাইকেল। তাহলে এখানে দেখো এই যে NH3 + CO2 NH2 এটা হইলো, বুঝতে পারছো ব্যাপারটা? তো এখন দেখো
এই সাইকেলটিকে বলা হয় অর্নিথিন সাইকেল বা ইউরিয়া সাইকেল। সো এই জায়গাটাতে স্টুডেন্টরা সবসময় পাজলড হয়, যে স্টুডেন্টদের মাথায় থাকে যে আচ্ছা ঠিক আছে, কিডনি যেহেতু ইউরিয়া রিমুভ করে, দেখো এখানে যে ইউরিয়াটা প্রোডাকশন হইতেছিল সেই ইউরিয়াটা এইভাবে আসলো, এইভাবে আসার পরে আমাদের মূত্রের মাধ্যমে সেটা হচ্ছে বের হয়ে গেল ইউরিয়াটা। সো কিডনি মেইনলি লাস্টলি ইউরিয়াটাকে রিমুভ করতেছে, এবং স্টুডেন্টরা পাজলড হয় এই জায়গাটাতে। যদি স্টুডেন্টদের বেশিরভাগ স্টুডেন্টদের কোশ্চেন করা হয় যে ভাইয়া ইউরিয়া কোন জায়গায় তৈরি হচ্ছে, তখন স্টুডেন্টরা বলে ভাই কিডনিতে। না ভাই, ইউরিয়া তৈরি হচ্ছে লিভারে বা যকৃতে, অর্থাৎ আমাদের মূত্রের প্রধান উপাদান তৈরি হচ্ছে যকৃতে। অ্যান্ড সেই মূত্রটা তৈরি হচ্ছে এবং মূত্রটা রিমুভ হচ্ছে বা মূত্রের মাধ্যমে সেই প্রধান উপাদানগুলো রিমুভ হচ্ছে বৃক্কের মাধ্যমে। ক্লিয়ার? তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মেডিকেল এডমিশনের জন্য। আচ্ছা, তো এখন যাব এই যে আমরা যেই কিডনিটা নিয়ে আলোচনা করতেছিলাম, যে যেই কিডনিটা মেনলি রিমুভ করে সেগুলাকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থটাকে বা সেই ইউরিয়াটাকে, সেই কিডনিটা পজিশনটা নিয়ে। তো এখানে দেখো আমি একজন মানুষের পুরা স্ট্রাকচারটা দেখানোর ট্রাই করছি। এটা হচ্ছে তার মেরুদণ্ড, এবং মেরুদণ্ড তোমরা জানো যে কয়েকটা খণ্ড নিয়ে গঠিত। সো মেরুদণ্ডের খণ্ডগুলোকে বলা হয় ভার্টিব্রা বা কশেরুকা, এবং এই সমস্ত কশেরুকা থেকে এইভাবে রিবস বের হয়ে আসছে বা পরশুকা বের হয়ে আসছে। খেয়াল করো, এগুলো নিয়ে আমরা জুওলজি চ্যাপ্টার 7-এ খুব ডিটেলসে পড়াইছি, ঠিক আছে, খুব ডিটেলসে পড়ানো আছে। তো এখানে দেখো এখান থেকে আসতে হচ্ছে রিবস, হ্যাঁ রিবস। এখন দেখো এই পুরাটা হচ্ছে একটা কেভিটি, এই পুরাটা হচ্ছে একটা কেভিটি, এবং এই কেভিটি বা এই গহ্বরটাকে একটা পর্দা দুইটা গহ্বরে বিভক্ত করছে। এই পর্দাটাকে বলা হয় হচ্ছে ডায়াফ্রাম। এই পর্দাটাকে কি বলা হয়? ডায়াফ্রাম। সো ডায়াফ্রাম এই পুরা ট্রাঙ্কটাকে দুইটা ভাগে ভাগ করছে। উপরে একটা গহ্বর আমরা পাচ্ছি এখন, আর নিচে আমরা একটা গহ্বর পাচ্ছি। সো উপরে যে গহ্বরটা পাচ্ছি সেই উপরের গহ্বরটাকে বলা হবে থোরাসিক কেভিটি বা বক্ষ গহ্বর, আর নিচের যে গহ্বরটা পাবো সেটাকে বলা হবে অ্যাবডোমিনাল কেভিটি বা উদর গহ্বর। এখন তাহলে আমাদের কিডনির অবস্থান কোন জায়গায়? কিডনির অবস্থান হচ্ছে ভাইয়া উদর গহ্বরে। দেখো একটা পয়েন্ট ক্লিয়ার, কিডনির অবস্থান কোন জায়গায়? উদর গহ্বরে। তারপরে দেখো এগুলো হচ্ছে বডি ওয়াল, এগুলো হচ্ছে কি বডি ওয়াল, অর্থাৎ আমাদের বডির পাশের ওয়াল। তো এই বডি ওয়ালের এটা হচ্ছে সামনের প্রান্ত, আর এটা হচ্ছে সামনের বা অঙ্কীয় প্রান্ত, আর এটা হচ্ছে পৃষ্ঠীয় প্রান্ত, অর্থাৎ এটা পিঠের দিকে, আর এটা হচ্ছে পেটের দিকে, এটা হচ্ছে পেটের দিকে, আর এটা হচ্ছে পিঠের দিকে। সো এই কিডনি হচ্ছে পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন অবস্থায় অবস্থিত। খেয়াল করো, এটা হচ্ছে পৃষ্ঠপ্রাচীর, এটা হচ্ছে সম্মুখ প্রাচীর। ক্লিয়ার? এটা হচ্ছে তাহলে পিঠের দিকের প্রাচীর, পৃষ্ঠপ্রাচীর। সো এই পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন অবস্থায় সেই কিডনিটা অবস্থিত। তার মানে আমরা সেকেন্ড পয়েন্ট পাইলাম। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কিডনি উদর গহ্বরে অবস্থিত, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কিডনির পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন অবস্থায় অবস্থিত। ক্লিয়ার? তারপরে কি দেখবো? তারপরে থার্ড পয়েন্টে যাও। থার্ড পয়েন্ট হচ্ছে এই কিডনির অ্যাকচুয়ালি পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন অবস্থায় মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত, অর্থাৎ এইটা হচ্ছে মেরুদণ্ড, এইটার এই পাশে একটা কিডনি, এই পাশে একটা কিডনি, মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত। যদিও কিডনির পজিশনটা এটা অ্যাকচুয়ালি এই জায়গায় দেখানোর কথা ছিল। ক্লিয়ার? আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমাদের। দেখো এইটা হচ্ছে লেফট কিডনি আর এটা হচ্ছে রাইট কিডনি। সো তোমাদের মনে হতে পারে যে ভাই এটা লেফট না, এটা হচ্ছে রাইট। সো দেখো এখানে যে মানুষটা আছে সেই মানুষটা হচ্ছে আমার মুখোমুখি। সো যখন মুখোমুখি থাকবে একজন মানুষ, তখন আমার ডান সাইড হবে তার বাম সাইড, আর আমার বাম সাইড হবে তার ডান সাইড। সেই জন্য বইয়ে যখনই আমরা কোনো একটা চিত্র দেখব, বায়োলজিক্যাল যখন আমরা কোনো চিত্র দেখি এবং সেই চিত্রটা যদি এমন হয় যে সেটা সামনাসামনি দেখা অবস্থায় আঁকা হয়েছে, তো তখন এখানে লেফট রাইট হয়ে যায়, রাইট লেফট হয়ে যায়। সো এখানে এটা আমার ডানে আছে, দেখা যাচ্ছে যে আমার ডানে আছে, কিন্তু আমার ডানে ওই ব্যক্তির বামে অবস্থিত, এটা ওই ব্যক্তির কি বামে অবস্থিত। খুব বড় একটা মেজর একটা ভুল এদিকে হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিডনি, এটা হচ্ছে লিভার। সো খেয়াল করো, এখন এদিকে দেখো, এই যে এটা হচ্ছে তাহলে লেফট কিডনি, আমি লিখে নিই নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এটা হচ্ছে লেফট কিডনি আর এটা হচ্ছে তোমার রাইট কিডনি, রাইট কিডনি, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে লেফট কিডনি আর একটা হচ্ছে কি রাইট কিডনি। সো একটা জিনিস খেয়াল করো, এই লেফট কিডনি রাইট কিডনি থেকে উপরে অবস্থিত। তুমি যদি তাদের লেভেলটা যদি নেওয়া ট্রাই করো, তাহলে তাদের লেভেলটা হচ্ছে ঠিক এরকম একটা লেভেল। দ্যাট মিনস এতটুকু উপরে লেফট কিডনি অবস্থিত, অর্থাৎ লেফট কিডনি রাইট কিডনির উপরে অবস্থিত। সেটার কজ কি স্টুডেন্টরা মনে রাখতে পারে না। দেখো এই পয়েন্টগুলো স্টুডেন্টরা মনে রাখতে পারে না, বাট তুমি একটু লজিক্যাল দিক দিয়ে চিন্তা করলে সবই মনে রাখতে পারবা। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে
রাইট দিকে আমাদের লিভার অবস্থিত এবং এই লিভারটা কি করে এইখানের যে রাইট কিডনি আছে সেটাকে প্রেস করে এবং সেটাকে প্রেস করার কারণে এইখানের যে কিডনি আছে সেই কিডনিটা হচ্ছে একটু নিচে নেমে যায়। সো এই রাইট কিডনি নিচে নেমে যাওয়ার কারণ হচ্ছে লিভার। আর লেফট দিকে যেহেতু কোনো লিভার এক্সিস্ট করে না বা যকৃত এক্সিস্ট করে না, সো এই লেফট কিডনিটাকেও প্রেস করার মতো কেউ নাই, ঠিক আছে। সো লেফট কিডনি স্বভাবত বা নর্মালি সেটা একটু উপরের দিকে অবস্থান করে, আর এখানে যে রাইট কিডনি আছে সেটা নর্মালি একটু নিচের দিকে অবস্থান করে। তাহলে আরও একটা পয়েন্ট আমরা বলে ফেললাম। তারপরে কি হয়, এই কিডনি থেকে মূত্রনালী মানে ইউরেটার বের হয়, ইউরেটার বা মূত্রনালী। সেই ইউরেটার বা মূত্রনালী বের হয়ে এরা হচ্ছে এরকম একটা পিরামিডীয় শেপড একটা থলিতে চলে আসে, যেই থলিটাকে বলা হয় হচ্ছে মূত্রথলি বা ব্লাডার। আচ্ছা, এই ব্লাডার থেকে তারপরে হচ্ছে এইখান দিয়ে আরেকটা নালী বের হয়, সেটাকে বলা হয় ইউরেথ্রা। অ্যাকচুয়ালি ইউরেথ্রা দিয়ে তারপর আমাদের মানে ইউরিনটা বা প্রস্রাব বা মূত্রটা সেইখান দিয়ে হচ্ছে তোমার রিমুভ হয় বা রিলিজ হয়। এখন এদিকে চিন্তা করো, ইউরেথ্রা হচ্ছে তোমার ইউরেথ্রা হচ্ছে তোমার মানে মেল বডিতে, মানে পুরুষের বডিতে ইউরেথ্রার দৈর্ঘ্য হচ্ছে নর্মালি 18 থেকে 20 সেন্টিমিটার। 18 থেকে 20 সেন্টিমিটার হচ্ছে মেইলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে সেটা হচ্ছে 3.5 থেকে মেবি 4 সেন্টিমিটার ফিমেলের ক্ষেত্রে। সো এই জিনিসটা মেডিকেল এডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড স্টুডেন্টরা এই জায়গাটাতেও পাজলড হয় যে কোনটার ইউরেথ্রার শেপ মানে দৈর্ঘ্য কোনটা পড়ছিলাম। খেয়াল করো, মেইলের ক্ষেত্রে ইউরেথ্রা হচ্ছে লম্বা হবে, ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রা হচ্ছে ছোট হবে। সেটার লজিক্যাল কজ আছে। লজিক্যাল কজ হচ্ছে মেইলের ক্ষেত্রে এই ইউরেথ্রাটা হচ্ছে পেনিসের ভিতর দিয়ে যায়, সো এই পুরা পেনিসটাকে পেনিট্রেট করতে হয় তার। সো এইখানের যে ইউরেথ্রার যে দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্যটা মোটামুটি দেখা যাবে যে এখানে ইউরেথ্রার তো নিজস্ব কিছুটা দৈর্ঘ্য আছে, তার সাথে পেনিসের যতটুকু পর্শন সে গেল সেই ততটুকু পর্শনকেও কাভার করতে হবে। অর্থাৎ ধরো যে পেনিস স্টার্ট হলো এখান থেকে পেনিস, ঠিক আছে। সো এখান থেকে পেনিস স্টার্ট হলো, দেন সেটা গিয়ে এটা হইলো। তো এই কারণে মেইলের ক্ষেত্রে সেটা হচ্ছে লম্বা, বাট ফিমেলের ক্ষেত্রে তো পেনিস এক্সিস্ট করে না, এই জায়গাতেই ধরো যে ভ্যাজাইনা এক্সিস্ট করতেছে। সো এই জায়গা দিয়েই ধরো যে মূত্রটা বের হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রা হচ্ছে তোমার কিছুটা ছোটো হয় এবং সেটা হচ্ছে 3.5 to 4 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে। সো বৃক্কের অবস্থানে এই পয়েন্টগুলো আমরা দেখে ফেলছি। বক্ষপিঞ্জর এবং মধ্যচ্ছদার নিচে মেরুদণ্ডের দুই পাশে পৃষ্ঠীয় প্রাচীর সংলগ্ন অবস্থায় অবস্থান করছে। ডান বৃক্ক বাম বৃক্ক থেকে কিছুটা নিচে অবস্থিত, কারণ ডান পাশে যকৃত অবস্থিত। আর মেইলের ক্ষেত্রে পেনিসটাকে সম্পূর্ণ অতিক্রম করে আসে ইউরেথ্রা, যার কারণে ফিমেলের ইউরেথ্রার চেয়ে মেইলেরটা কি হয়, লম্বা হয়। সো মেলের ক্ষেত্রে নর্মালি 18 to 20 সেন্টিমিটার, আর ফিমেলের ক্ষেত্রে 3.5 to 4 সেন্টিমিটার। তারপরে যাওয়া আমাদের মূত্রথলি অ্যাকচুয়ালি 700 থেকে 750 মিলিলিটার মূত্র ধারণ করে বা করার ক্ষমতা আছে, আর 280 থেকে 320 মিলিলিটার মূত্র জমা থাকলেই ত্যাগ করার ইচ্ছা জাগে। দেখো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এডমিশনের টাইমে তোমরা ভেজাল লাগাও, পয়েন্টটা একটু ভালোভাবে খেয়াল করো। তোমার ধরো এখন মিকচুরেশন করার ইচ্ছা হয়েছে, মানে তোমার এখন মূত্র ত্যাগ করার ইচ্ছা জাগছে। মূত্র ত্যাগ করার ইচ্ছা জাগবে তখনই 280 থেকে 320 মিলিলিটার মূত্র জমা হইলেই। এখন মূত্র ত্যাগ করার ইচ্ছা জাগলেই তুমি অনেক টাইমে মূত্র ত্যাগ করো না। ধরো তুমি বাস দিয়ে একটা জায়গায় যাইতেছো, এখন কোনো চান্স নাই, তখন কি করবা, তুমি সেটাকে আটকায় রাখবা। অ্যান্ড তখন একবার ইচ্ছা জাগলো, একটু পরে দেখা যাবে যে তুমি যদি আটকায় রাখো তখন সেটা আর মানে কিছুক্ষণের জন্য আর সেটা আর তোমাকে ধরো যে নাড়াচাড়া দিচ্ছে না বা তোমাকে আর কোনো সংকেত দিচ্ছে না, ঠিক আছে। কিন্তু একটা টাইমে গিয়ে দেখবা যে আরও কিছুক্ষণ পরে গিয়ে দেখবা যে এখন একেবারে তোমার ছাড়তেই হবে এরকম একটা অবস্থা। সো তখন যেটা হবে সেটা হচ্ছে আরও জমা হইতে থাকবে মূত্রথলিতে, এবং একটা টাইমে 700 থেকে 750 মিলিলিটার হওয়ার পরে তুমি ইচ্ছা করো আর না করো মূত্র বের হয়ে যাবে, কারণ এটা ধারণ ক্ষমতায়, মূত্রথলির ধারণ ক্ষমতায় হচ্ছে 700 থেকে 750 মিলিলিটার মূত্র ধারণ করা। এবং এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যদি আমরা সামনে আরও পড়াবো যে আমাদের যেই কিডনি আছে সেই দুইটা কিডনি মিলিতভাবে প্রতি মিনিটে 1 মিলিলিটার মূত্র তৈরি করে, প্রতি মিনিটে 1 মিলিলিটার মূত্র তৈরি করে। সো এটা দিয়ে কিন্তু তোমরা একটা নর্মাল একটা ক্যালকুলেশন করে ফেলতে পারো যে একজন নর্মাল পার্সনের কত মিনিট পরে পরে মূত্র ত্যাগের ইচ্ছা থাকতে পারে। প্রতি মিনিটে যদি 1 মিলিলিটার মূত্র জমা হয়, তাহলে 280 মিলিলিটার বা 320 মিলিলিটার মূত্র জমা হইতে টাইম লাগবে হচ্ছে 320 মিনিট। দ্যাট মিনস নর্মাল একজন পার্সনের 320 মিনিট পরপর মূত্র ত্যাগের ইচ্ছা থাকবে। তারপরেও আমরা কি করি, অনেক ক্ষেত্রে ধরো যে যখন ঘুমায় যায় তখন হয়তো বা 750 মিনিট পর্যন্ত যাইতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখো এদিকে আরেকটা জিনিস দেখানোর ইচ্ছা, সেটা হচ্ছে যে এটা পরবর্তীতে কাজে লাগবে বাট দেখায়নি। এখানের
এটা হচ্ছে আমাদের হার্ট। এই হার্ট থেকে বের হয়ে হচ্ছে অ্যাওয়ার্টা বা মহাধমনী, অর্থাৎ লেফট ভেন্ট্রিকল থেকে বের হয় অ্যাওয়ার্টা বা মহাধমনী। সেই অ্যাওয়ার্টা বা মহাধমনী যতক্ষণ পর্যন্ত বক্ষ গহ্বরে আছে ততক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে তোমার ধরো ডিসেন্ডিং অ্যাওয়ার্টা। খেয়াল করো, এদিকে সে ডিসেন্ড করতেছে, মানে নিচে নামতেছে, ডিসেন্ডিং অ্যাওয়ার্টা। এই মহাধমনী বা ডিসেন্ডিং অ্যাওয়ার্টা কি করলো, এখানে যে ডায়াফ্রাম আছে সেটাকে ভেদ করে সে হচ্ছে চলে আসলো হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। দেখো আগে ছিল থোরাসিক ক্যাভিটি বা বক্ষ গহ্বরে, এখন চলে আসছে উদরীয় গহ্বর বা তোমার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। যখন সেই ডিসেন্ডিং অ্যাওয়ার্টা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে আসলো তখন সেটাকে বলা হবে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা বা উদরীয় ধমনী। এই উদরীয় ধমনী থেকে এই যে দেখো দুইটা ব্রাঞ্চ চলে গেছে, আমাদের কিডনির ভিতর ঢুকে গেছে দুইটা ব্রাঞ্চ, সেই দুইটা ব্রাঞ্চকে বলা হবে হচ্ছে রেনাল ধমনী বা রেনাল আর্টারি। এবং এই রেনাল আর্টারিগুলোয় ভিতরে ঢুকে হচ্ছে তোমার গ্লোমেরুলাসে বিভক্ত হয়। দেখবা যে আমরা যখন নেফ্রনে যখন স্ট্রাকচার পড়বো তখন দেখবো যে এখান থেকে একটা ধমনী গেল, ধমনী যাওয়ার পরে রেনাল ধমনী ঢুকলো, রেনাল ধমনী ঢোকার পরে এখানে গিয়ে অনেক এই প্রতিটা নেফ্রনের মধ্যে এই জায়গায় অনেকগুলো ভাগ হয়ে গেলো। সো অ্যাকচুয়ালি এই যে গ্লোমেরুলাসে যে এখানে যে রক্তনালীটা পাচ্ছি সেই রক্তনালীর এখানে উৎসটা হচ্ছে ঠিক এটাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পয়েন্টগুলো একটু দেখে নিই। এটা হচ্ছে আর্চ অফ অ্যাওয়ার্টা, তারপরে হচ্ছে উদরীয় ধমনী। এটা হচ্ছে যখন রেনালে প্রবেশ করে তখন সেটাকে বলা হয় রেনাল ধমনী। এখন যে আমরা বৃক্কের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব বা বৃক্কের গঠন নিয়ে আলোচনা করব। তো এই বৃক্কের গঠনে দেখো ইনিশিয়ালি বৃক্ষকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কর্টেক্স এবং একটা হচ্ছে মেডুলা। এইখানের এতটুক পোরশন, এইখানের এই এতটুক পোরশন হচ্ছে কর্টেক্স, এতটুক পোরশন হচ্ছে কর্টেক্স, এতটুকু পোরশন কর্টেক্স। এবং এই যে পরে বাকি যে পোরশনটা আছে না, এই যে দেখো পিরামিডের মতো জিনিসগুলো দেখা যাচ্ছে, অ্যান্ড এখানে এই যে এগুলাকে বলা হয় পেপিলা। সো পেপিলা যেগুলো দেখা যাচ্ছে সেইগুলোকে বলা হয় একসাথে মেডুলা। দ্যাট মিনস ইনিশিয়ালি বৃক্ষকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কর্টেক্স এবং মেডুলা। কর্টেক্সের বাইরের দিকে এরকমভাবে একটা শক্ত একটা আবরণ থাকে, যে আবরণটাকে বলা হয় রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল। ক্লিয়ার? আচ্ছা, এবং কর্টেক্সকে ইনিশিয়ালি দুইটা ভাগে ভাগ করা হয়। এই যে দেখো কর্টেক্সকে আমি এরকম একটা দিয়ে দুইটা ভাগে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে এইটা একটা ভাগ, এটা আর একটা হচ্ছে এই ভাগ। সো এই যে এইটা হচ্ছে বাহিরের দিকের কর্টেক্স এবং এটাকে বলা হয় বহিস্থ কর্টিক্যাল এরিয়া বা এক্সটার্নাল কর্টিক্যাল এরিয়া। আর আরেকটা ভাগ আর নিচের যে ভাগ আছে সেই ভাগটা হচ্ছে মেডুলার কাছাকাছি অবস্থিত, অর্থাৎ দেখো মেডুলার কাছাকাছি অবস্থিত। সো কাছাকাছি মানে হচ্ছে জাক্সটা, জাক্সটা কাছাকাছি মানে কি জাক্সটা। সো মেডুলার কাছাকাছি যেই কর্টেক্সটা অবস্থিত, এটা এখানের এই কর্টেক্সটা মেডুলার কাছাকাছি অবস্থিত। সো যেই কর্টেক্সটা মেডুলার কাছাকাছি অবস্থিত সেটাকে বলা হবে জাক্সটা মেডুলারি কর্টেক্স, জাক্সটা মেডুলারি কর্টেক্স। সো জাক্সটা মেডুলারি কর্টেক্স মানে কি? দ্য কর্টেক্স হুইচ ইজ সিচুয়েটেড অ্যাডজেসেন্ট টু দ্য মেডুলারি। জাক্সটা মিনস হচ্ছে অ্যাডজেসেন্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখা গেল যে কর্টেক্স বাহিরের দিকে একটা শক্ত আবরণ দ্বারা আবৃত, সেটাকে বলা হচ্ছে রেনাল ক্যাপসুল। এবং কর্টেক্সকে ইনিশিয়ালি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সটার্নাল কর্টিক্যাল এরিয়া আর একটা হচ্ছে জাক্সটা মেডুলারি এরিয়া। তারপরে আসো মেডুলাতে। মেডুলাতে দেখো এই জায়গায় পিরামিড আছে, এই জায়গায় কি আছে? পিরামিড। সো এগুলাকে বলা হয় রেনাল পিরামিড। এগুলাকে কি বলা হয়? রেনাল পিরামিড। অ্যাকচুয়ালি রেনাল পিরামিডে কি থাকে, এগুলা কি কাজ করতেছে একটু পরে সব ডিটেলস বুঝাবো, বাট জাস্ট এই জায়গাটা খেয়াল করো। তাহলে এটাকে কি বলা হচ্ছে? রেনাল পিরামিড। সো এই রেনাল পিরামিড দেখো একটা ফানেল আকৃতির অংশে গিয়ে শেষ হয়েছে। সো এই যে রেনাল পিরামিড যে ফানেল আকৃতির অংশে গিয়ে শেষ হয়েছে, সেই ফানেল আকৃতির অংশগুলোকে বলা হয় হচ্ছে পেপিলা, রেনাল পেপিলা। এবং এইখানে এই রেনাল পিরামিডের সংখ্যা হচ্ছে তোমার 8 to 18, 8 থেকে 18টি, 8 থেকে 18টি। ঠিক আছে, এবং তাহলে রেনাল পেপিলার সংখ্যা 8 থেকে 18টি হবে। তারপরে দেখো এইখানে রেনাল পেপিলাগুলা তোমার মিলিত হয়েছে, দেখে খেয়াল করো, এদিকে রেনাল পেপিলাগুলো আবার একটা জায়গায় একটা সংগ্রাহক স্থানে মিলিত হয়েছে। সো এই জায়গাটা হচ্ছে বৃহৎ একটা সংগ্রাহক স্থান, অর্থাৎ এইখানের রেনাল পিরামিডে মূত্র তৈরি হয়, মানে মেইনলি নেফ্রনে তৈরি হয়, সেইখান থেকে আসা হচ্ছে আমাদের রেনাল পিরামিডে। সেই রেনাল পিরামিড থেকে আসা হচ্ছে পেপিলাতে, পেপিলা থেকে আসা হচ্ছে পেলভিসে, এবং পেলভিসে আসার পরে সবটা মূত্র এখানে জমা হচ্ছে, যত কিছু উৎপন্ন হচ্ছে এই জায়গাগুলোতে সবগুলো আসা এই জায়গাটাতে জমা হচ্ছে। এবং এই যে বৃহৎ সংগ্রাহক স্থান, যে সংগ্রাহক স্থানটাতে অ্যাকচুয়ালি সব রেনাল পেপিলা থেকে মূত্রগুলো এসে জমা হচ্ছে, সেই সংগ্রাহক স্থানটাকে বলা হচ্ছে পেলভিস। এবং
তাহলে এই পেলভিস কতটুকু, এই পেলভিস কতটুকু, এটা একটা কোয়েশ্চেন জাগে। ব্রিকের লোয়ার বর্ডার পর্যন্ত হচ্ছে, এই পর্যন্ত হচ্ছে তোমার, এই পর্যন্ত পুরো পোরশনটাকে বলা হবে পেলভিস। অর্থাৎ এই জায়গাটাতে আমাদের কি হচ্ছে, সবগুলা মূত্র জমা হচ্ছে, পেলভিস। ক্লিয়ার? এই পেলভিসের পরে বাকি যে পোরশনগুলো, বাকি যে পুরো নলটা চলে গেছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নল, এটা হচ্ছে নল। বাকি যে নলটা চলে গেছে সেই নলটাকে বলা হবে হচ্ছে তোমার ইউরেটার, এটাকে বলা হবে ইউরেটার। অর্থাৎ পেলভিসের নিচ থেকে যে পোরশনটা বের হয়ে গেছে সেটাকে বলা হবে ইউরেটার। পেলভিসের ডেফিনেশন যদি দাও, সেটা হচ্ছে বৃক্কের বৃহৎ সংগ্রাহক স্থান, যা মানে বৃক্কের মেডুলা এবং ইউরেটারকে সংযুক্ত করে। খেয়াল করো, এটা হচ্ছে বৃহৎ সংগ্রাহক স্থান, এটার এক পাশে হচ্ছে পেপিলা এবং মেডুলা, মানে মেডুলা, আর এক পাশে হচ্ছে ইউরেটার, আরেক দিকে হচ্ছে ইউরেটার। পেলভিস তো এই পর্যন্ত, তাহলে আরেক দিকে হচ্ছে ইউরেটার। দ্যাট মিনস এটা হচ্ছে এমন একটা বৃহৎ সংগ্রাহক স্থান যেটা হচ্ছে মেডুলা এবং ইউরেটারকে কি করে, সংযুক্ত করে। ক্লিয়ার? ওকে, সো এখন একটু জাস্ট ডিটেলসগুলো দেখে নাও। তাহলে উপরে যে আবরণটা সেটা হচ্ছে ক্যাপসুল, তারপর হচ্ছে কর্টেক্স, তারপর হচ্ছে মেডুলা, তারপর হচ্ছে আচ্ছা একটা জিনিস, আচ্ছা হাইলাম, তারপরে হচ্ছে পেলভিস বৃহৎ সংগ্রাহক স্থান, তারপর হচ্ছে পেলভিস, তারপর হচ্ছে ইউরেটার। ক্লিয়ার? আচ্ছা, তো এই জায়গায় কয়েকটা ইনফরমেশন আমরা জেনে নিব যে কিডনির দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 to 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 to 6 সেন্টিমিটার, মানে কিডনির দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের থেকে প্রস্থ হচ্ছে অর্ধেক, এবং তারপরে হচ্ছে পুরুত্ব হচ্ছে 3 to 6 সেন্টিমিটার। পুরুষের ক্ষেত্রে এটার ওজন হচ্ছে 150 to 170 গ্রাম, আর সিলুকের ক্ষেত্রে ওজন হচ্ছে 130 to 150 গ্রাম। তো খেয়াল করো, এটা হচ্ছে একটা রেনাল মানে পিরামিড। এই রেনাল পিরামিডের আমরা জাস্ট একটু উল্টায় দেখালাম, এখানে যে পিরামিডটা ছিল সেটাকে উল্টায় দেখালাম। এই রেনাল পিরামিডে এরকমভাবে তোমার ডোরাকাটা দাগ থাকে, অনুদৈর্ঘ্যভাবে ডোরাকাটা দাগ থাকে। সো অ্যাকচুয়ালি এই ডোরাকাটা দাগগুলো কি সেটাই আমরা জানবো যে নেক্সট লেকচারে, যে অ্যাকচুয়ালি এই রেনাল পিরামিডে যে এই অনুদৈর্ঘ্যভাবে যে ডোরাকাটা যে দাগগুলো আমরা দেখতে পাই মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচারে, সেগুলো কি। তো সেগুলো জানার আগে আমাদের ইনিশিয়ালি একটা বেসিক গড়ে নিতে হবে। সেই বেসিকটা হচ্ছে ইউরিনিফেরাস নালিকা কাকে বলে। সো ইউরিনিফেরাস নালিকা হচ্ছে ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি না, যে এটা হচ্ছে এতটুকু হচ্ছে নেফ্রন। খেয়াল করো, নেফ্রনের পার্টসগুলো খেয়াল করো। এটা হচ্ছে তোমার গ্লুমেরুলাস, দেন এটা হচ্ছে বুমান্স ক্যাপসুল, এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এটা হচ্ছে হেনলিস লোব, এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। সেই ডিস্টাল কনভলিউটেড টিউবুল দেখো আরেকটা টিউবে চলে গেছে, যেই টিউবটাকে বলা হয় কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহক নালিকা। এটাকে কেন কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহক নালিকা বলা হচ্ছে, কারণ এটা অনেকগুলো নেফ্রন থেকে, ধরো এখানে আরেকটা নেফ্রন আছে, আরেকটা নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড টিউবুল আইসা শেষ হচ্ছে এই জায়গাতে। অর্থাৎ এইখানের যে নালীটা আছে বা এখানের যে ডাক্ট আছে, সেই ডাক্ট বা সেই নালীটা অনেকগুলা নেফ্রন থেকে মূত্রটাকে সংগ্রহ করতেছে বা কালেক্ট করতেছে। সো সেটাকে বলা হয় কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহক নালিকা। তো এই যে সংগ্রাহক নালিকা এবং এই যে নেফ্রন, এই দুইটাকে সম্মিলিতভাবে বলা হয় ইউরিনিফেরাস নালিকা। দ্যাট মিনস ইউরিনিফেরাস নালিকা থেকে যদি আমি সংগ্রাহক নালিকাকে বাদ দিই তখন আমি পাচ্ছি নেফ্রন, বা ইউরিনিফেরাস নালিকা থেকে যদি আমি নেফ্রনকে বাদ দিয়ে দিই তখন আমি পাচ্ছি সংগ্রাহক নালিকা। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল করো। এখান দিয়ে আলটিমেটলি আমরা বেসিকে যাব যে রেনাল পিরামিডের যে আড়াআড়ি দুরাকাটার দাগ, সেই দাগগুলো কি কি। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, তো গ্লুমেরুলাস, দ্যাট মুভান্স ক্যাপসুল, দেন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিসেন্ডিং বাহু, অ্যাসেন্ডিং বাহু, ডিস্টাল প্যাচানো নালিকা, তারপর হচ্ছে সংগ্রাহক নালিকা, মূত্রের প্রভাব। তো ইউরিনিফেরাস নালিকা হচ্ছে নেফ্রন আর সংগ্রাহক নালিকা নিয়ে গঠিত। নেফ্রন দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে রেনাল কর্পাসল। আচ্ছা এই দিকে চিন্তা করো, নেফ্রনের ইনিশিয়ালি দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে তোমার রেনাল টিউবিউলস। রেনাল কর্পাসল হচ্ছে তোমার এতটুক পোরশন রেনাল কর্পাসল, আর এতটুক পোরশন হচ্ছে তোমার রেনাল টিউবুলস। তাহলে রেনাল কর্পাসলে কি থাকতেছে, গ্লুমেরুলাস আর বুমান্স ক্যাপসুল, আর রেনাল টিউবুলসে কি থাকতেছে, প্রক্সিমাল প্যাচানো নালিকা, তারপরে হেনলিস লুপের আবার দুইটা বাহু থাকে, একটা হচ্ছে ডিসেন্ট করে যেটা নিচে নামে, আর একটা হচ্ছে অ্যাসেন্ট করে মানে যেটা উপরে ওঠে, আর একটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল বাট মানে হচ্ছে ডিস্টাল প্যাচানো নালিকা বা দূরবর্তী প্যাচানো নালিকা। সো এখন যে জিনিসটা আমি দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে যে খেয়াল করো, এই হেনলিস লুপ হচ্ছে দুই প্রকার, মানে এটার উদাহরণ এটা তো বুঝলামই। এই জিনিসটা এখানে খেয়াল করো, এটা হচ্ছে ধরো রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডের মধ্যে অ্যাকচুয়ালি এই নেফ্রনের সংগ্রাহক নালিকাগুলো অবস্থিত। এই দেখো,
এবং এই ন্যাফ্রনগুলো বিভিন্ন তোমার পজিশনে থাকে, সেই পজিশনগুলোর উপর ডিপেন্ড করে ন্যাফ্রনকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি, সেটাতে আমি পরে যাচ্ছি। বাট আগে এই বেসিকটা খেয়াল করো যে কেন একটা রেনাল পিরামিডে যদি দ্বিমাত্রিক স্ট্রাকচারটা আগে, তখন স্ট্রাকচারটা হবে এরকম। এটা নিচে হচ্ছে ফাইনাল আকৃতির যে অংশটা সেটা হচ্ছে পেপিলা, ঠিক আছে? সো এটা হচ্ছে পেপিলা, এটা হচ্ছে রেনাল পিরামিড। সো এখানে ডুরাকাটা দাগগুলো কি? এখানে ডুরাকাটার দাগগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই সংগ্রাহক নালিকাগুলোর, অর্থাৎ এখানে একটা ন্যাফ্রন আসলো, ন্যাফ্রনে পেঁচানো, নালিকা পেঁচানো, দেন সবকিছু শেষে এইখানের যেই ইয়াটা এখানে যেই তোমার সংগ্রাহক নালিকাগুলো, সেই সংগ্রাহক নালিকাগুলো হচ্ছে এইদিকে এসে জমা হয় একসাথে। এবং এই সংগ্রাহক নালিকাগুলো এইভাবে থাকার কারণে কি হয়, এই সংগ্রাহক নালিকাগুলো এইভাবে থাকার কারণে আলটিমেটলি মূত্রটা এই একটা জায়গাতে জমা হয় এবং এটা ফানেলের মাধ্যমে কানেক্টেড হয়, সেই ফানেলটাকে বলা হয় পেপিলা। দ্যাট মিনস ন্যাফ্রনগুলোর গ্লোমেরুলাস এগুলো থাকে বাইরে, দেন এগুলো যে সংগ্রাহক নালিকাগুলো, সেই সংগ্রাহক নালিকাগুলো থাকে হচ্ছে রেনাল পিরামিডে, এবং সংগ্রাহক নালিকাগুলো থাকে হচ্ছে অনুদৈর্ঘ্যভাবে। সো একটা জায়গায় যদি তুমি এরকমভাবে কয়েকটা নালিকে রেখে দাও, তখন এটা কি হবে ভাই, নর্মালি এইরকমভাবে আড়াআড়িভাবে ডুরাকাটা দাগের মতো মনে হবে। এখানে এখন ডুরাকাটা দাগের মতো মনে হইতেছে না, সো এরকমভাবে ডুরাকাটা দাগের মতো পোরশন সৃষ্টি হবে। সো ইনিশিয়ালি হচ্ছে কি, দেখো একেবারে ছোট থেকে বড়র দিকে গেছে। প্রথমে একেবারে মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচারে ন্যাফ্রন মূত্র তৈরি করতেছে, সেই মূত্রগুলা সংগ্রাহক নালিকায় কালেক্ট হচ্ছে, সেই সংগ্রাহক নালিকাগুলো একসাথে হচ্ছে রেনাল পিরামিডে, সেই রেনাল পিরামিডে সংগ্রহিত মানে মূত্রটা তোমার যাচ্ছে হচ্ছে রেনাল পেপিলাতে, সেই রেনাল পেপিলাতে সংগ্রহিত মূত্রটা যাচ্ছে হচ্ছে পেলভিস। দেখো কত মানে আল্লাহ তাআলা কতটুক মানে সূক্ষ্মভাবে আমাদের সৃষ্টি করছেন এবং কতটুক সিস্টেমেটিক ওয়েতে আমাদের সৃষ্টি করছেন। আস্তে আস্তে ছোট জায়গা থেকে মূত্র তৈরি হইতে 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 একটা আস্তে আস্তে সবগুলা ন্যাফ্রন থেকে যেগুলা মানে মূত্র তৈরি হইতেছে সবগুলা এসে একটা জায়গায় জড়ো হইতেছে সামহাও, বুঝতে পারছো ব্যাপারটা? এবং এখানের যদি কখনো এরকমটা ঘটে যে ধরো এখানে একটা সংগ্রাহক নালিকা এবং এখানে আরেকটা সংগ্রাহক নালিকা, দুইটা সংগ্রাহক নালিকা যদি এভাবে পাশাপাশি থাকার সময় একসাথে মিলিত হয়ে যায়, তখন সেই নালিকাটাকে বলা হয় ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি, ডাক্ট অফ বেলিনি, ক্লিয়ার? সেটাই কি বলা হয়, ডাক্ট অফ বেলিনি। সো এখন খেয়াল করো, এখন এখানে ন্যাফ্রনগুলার পজিশন, ন্যাফ্রনগুলার দেখো গ্লোমেরুলাস এবং বুমান্স ক্যাপসুলের পজিশন বা রেনাল কর্পাসুলের পজিশন বিভিন্ন জায়গায় এখানে দেখা যাচ্ছে। সো সেই বিভিন্ন জায়গাটা কি সেটা আমি দেখাই। এটা পুরাটা হচ্ছে রেনাল কর্টেক্স, এবং রেনাল কর্টেক্সকে আমরা হচ্ছে তোমার প্রথমে ইনিশিয়ালি দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে বহিস্থ কর্টিক্যাল এরিয়া আর একটা হচ্ছে জাক্সটা মেডুলারি এরিয়া। তো সেটাকে আবার একটা ফার্দার একটা ডিভিশন করা যায়, যেটাকে তোমার করা যায় হচ্ছে এরকম, যে এটা হচ্ছে ধরো এক্সটার্নাল কর্টিক্যাল এরিয়া, এটা হচ্ছে তোমার মিড কর্টিক্যাল এরিয়া, অর্থাৎ কর্টেক্সকে ফার্দার আমরা দুইটা ভাগে ভাগ করি। সো কর্টেক্সকে ফার্দার দুইটা ভাগে ভাগ করলে আমরা পাই হচ্ছে তোমার এই যে এইখানের যে পোর্শনটা সেটা হচ্ছে এক্সটার্নাল কর্টিক্যাল লেয়ার, এটা হচ্ছে মিড কর্টিক্যাল লেয়ার, আর এটা হচ্ছে তোমার জাক্সটা মেডুলারি লেয়ার। এখন দেখো যদি কোনো ন্যাফ্রনের যে গ্লোমেরুলাসটা আছে, সেই গ্লোমেরুলাসটা যদি কি হয়, বা গ্লোমেরুলাস এবং বুমান্স ক্যাপসুল যদি থাকে হচ্ছে এক্সটার্নাল কর্টিক্যাল এরিয়াতে, এবং সেইটার তোমার কি বলে, সেইটার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, সেগুলো নিচে নামার পরে সেটার সংগ্রাহক নালিকাগুলো আবার কর্টেক্সে ফিরে আবার নিচের দিকে হচ্ছে আমাদের রেনাল পিরামিডে প্রবেশ করে, তখন সেটাকে বলা হয় সুপারফিশিয়াল কর্টিক্যাল নিউরন। কেন সেটাকে বলা হয় সুপারফিশিয়াল কর্টিক্যাল নিউরন? সুপারফিশিয়াল কর্টিক্যাল নিউরন, সরি ন্যাফ্রন, নট নিউরন, ন্যাফ্রন, সুপারফিশিয়াল কর্টিক্যাল ন্যাফ্রন। সো কেন সেটাকে সুপারফিশিয়াল বলা হয়? সুপারফিশিয়াল মানে হচ্ছে বাহিরের দিকে, দেখো এটা গ্লোমেরুলাস হচ্ছে বাহিরের দিকে। আরেকটা হচ্ছে মিড কর্টিক্যাল ন্যাফ্রন, মানে এটার গ্লোমেরুলাস যদি তোমার মিড কর্টিক্যাল এরিয়াতে থাকে, দেখো এটা হচ্ছে মিড কর্টিক্যাল এরিয়া, এই এরিয়াটা কি মিড কর্টিক্যাল এরিয়া, আর এটা হচ্ছে তোমার জাক্সটা মেডুলারি এরিয়া। সো যদি জাক্সটা মেডুলারি এরিয়াতে গ্লোমেরুলাসটা থাকে, তখন সেটাকে বলা হয় জাক্সটা মেডুলারি ন্যাফ্রন। দ্যাট মিনস পজিশনের উপর ভিত্তি করে আমরা ন্যাফ্রনকে তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল নিউরন, একটা হচ্ছে মিড কর্টিক্যাল নিউরন, আর একটা হচ্ছে জাক্সটা মেডুলারি নিউরন বলতেছি আমি, আমার নিউরন বলতেছি, ভাই কি সমস্যা, খেয়াল করো। দ্যাট মিনস পজিশনের উপর ভিত্তি করে আমরা ন্যাফ্রনকে তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার সুপারফিশিয়াল কর্টিক্যাল ন্যাফ্রন, একটা হচ্ছে তোমার মিড কর্টিক্যাল ন্যাফ্রন, আর একটা হচ্ছে জাক্সটা মেডুলারি ন্যাফ্রন। ক্লিয়ার? এবং এই যে সুপারফিশিয়াল কর্টিক্যাল ন্যাফ্রন সেটা হচ্ছে 85%, এবং সেটা হচ্ছে কর্টেক্সের 1 মিলিমিটারের মধ্যে অবস্থান করে, আর মিড কর্টিক্যাল ন্যাফ্রন হচ্ছে মাত্র 5%, আর জাক্সটা মেডুলারি ন্যাফ্রন হচ্ছে 10%। জাক্সটা মেডুলারি ন্যাফ্রন কত পার্সেন্ট?
10%। ক্লিয়ার? ওকে, সো দেখো এটাই হচ্ছে আমাদের ব্রিকের একেবারে ডিটেল স্ট্রাকচার। আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমি সেটার আনসার দিয়ে দেওয়ার ট্রাই করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা সামনের লেকচারগুলোতে তোমার হচ্ছে মূত্র তৈরির কৌশল এবং ব্রিকের অন্যান্য কাজ নিয়ে ডিটেলসে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।